দেখবেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের মিস্টার হোম মিনিস্টার তিনি বলছেন যে বাংলাদেশের সংসদ নাকি সার্বভৌম। এটি একটি ভুল তথ্য। বাংলাদেশের সংসদ সার্বভৌম সংসদ নয়। একমাত্র বাংলাদেশে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। তাহলে সংসদ সার্বভৌম নয় কেন? কারণ আর্টিকেল 65-এ বলা আছে, সংবিধানের 65-এ বলা আছে পার্লামেন্ট কি করবে, কোন কাজটা করতে পারবে। বলা হচ্ছে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে হতে হবে। এমন কোন কাজ পার্লামেন্ট যদি করেন যা সংবিধানের বাইরে, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ঘোষণা করে দিবে। অতীতে 8ম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 7ম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 13তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 16তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 15তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে। এগুলো তো পার্লামেন্টেই পাশ হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলল যে, এর অর্থ হলো এটা পার্লামেন্টে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। বাংলাদেশের পার্লামেন্ট সভারিন না। বাংলাদেশের পার্লামেন্ট যে সভারিন না, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটা বলছেন। দেখেন আমি পড়ে শোনাই ষোড়শ সংশোধনীর রায়ের অংশ। Only the people are sovereign and only the constitution is supreme. All other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution. সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে শুধুমাত্র জনগণই সার্বভৌম আর সংবিধানই সুপ্রিম। আর পার্লামেন্ট বলি, সরকার বলি, বিচার বিভাগ বলি, এগুলো সব হলো সংবিধানের অধীনে আলাদা আলাদা অঙ্গ। এগুলো সুপ্রিম না। এটা একটা আরেকটাকে চেক দেয়। পার্লামেন্ট যদি বেআইনি কাজ করে সুপ্রিম কোর্ট চেক দেয়। সুপ্রিম কোর্ট যদি এমন কোনো কাজ করতে পারবে না যা পার্লামেন্টের উপর বাধ্যকর, ডাইরেকশন দিতে পারবে না। আবার সরকার যদি এমন কোনো বেআইনি কাজ করে সুপ্রিম কোর্টে গেলে স্টে হয়ে যায়। তাহলে সুপ্রিম কোর্ট, সরকার, পার্লামেন্ট তিনটার একটা ট্রায়াঙ্গেল মিলে রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে তিনটার একটাও সভারিন না, একটাও সার্বভৌম না। সার্বভৌম হলো এস পার আর্টিকেল 7 এবং বাংলাদেশের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ বলে শুধুমাত্র সার্বভৌম হলো জনগণ। এখন পরবর্তী প্রশ্ন, গণভোট হলো জনগণের এইরকমই ইচ্ছার ডাইরেক্ট বহিঃপ্রকাশের নাম হলো গণভোট। আচ্ছা, বাংলাদেশে কি গণভোট ছিল? ছিল না। 72 সালের সংবিধানে কোনো গণভোট ছিল না। গণভোট আসলো কখন? প্রথম গণভোট আনলেন সেকেন্ড প্রক্লেমেশন অর্ডার, 5th অ্যামেন্ডমেন্ট অর্ডার অফ 1978। বাংলাদেশ সংবিধানের গণভোটের বিধান প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ করেন। এটা 1978 সালে 15th অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড প্রক্লেমেশন, 15th অ্যামেন্ডমেন্ট অর্ডার 1978। এটা দিয়ে বললেন বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ 8, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 56 এবং অনুচ্ছেদ 142 এগুলো যদি সংশোধন করতে হয় তাহলে 142-এর অধীনে গণভোট ছাড়া সংশোধন করা যাবে না। এটা যোগ করলেন 1978। কিন্তু ইন্টারেস্টিং, বাংলাদেশের প্রথম গণভোট হয়েছে 1977। সংবিধানে আসার আগে 30 মে 1977 বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটের প্রশ্ন কি ছিল? আমি এবার প্রশ্নে ঢুকছি। আমাদের বন্ধুরা বলছেন আমাদের এখনকার গণভোটের প্রশ্নটা নাকি স্পষ্ট না, এই জন্য জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। এইটার উত্তরটা দেখেন। এই প্রথম গণভোটের বিধান কি ছিল এবং প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমি পড়ছি। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তার অনুসৃত নীতি কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? তো নীতি কি? কয়টা নীতি? আপনারা কেউ, আমরা কেউ বলতে পারবো যে এই কয়টা নীতি? কেউ বলছেন 19 দফা। জনগণ 19 দফা জানে? এই প্রশ্নটা কি সুস্পষ্ট হইল না অস্পষ্ট হইল?
আপনারা আমি আমি আবার পড়ি, আপনারা বুঝেন। এগুলো ক্যালকুলেশন, একেবারে ম্যাথমেটিক্সের মতো ক্যালকুলেশন, এগুলো গরম বক্তৃতার ক্যালকুলেশন না। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি, দেখেন তো দেখি অনুসৃত নীতি কতগুলা। ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? কর্মপন্থা কয়টা? অনুসৃত নীতি কয়টা? এই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে পাওয়া বড়ই কঠিন। প্রথম গণভোট গেল, দ্বিতীয় গণভোট বাংলাদেশের ইতিহাসে 21শে মার্চ 1985। এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, উনি এসে আরেকটা গণভোটের আয়োজন করলেন। এই গণভোটটা কি? এই গণভোটের প্রশ্ন আমি পড়ছি, 1985 সালের গণভোটের প্রশ্ন। দেখেন, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন এবং আপনি কি চান যে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন চালিয়ে যান? তাহলে প্রথম প্রশ্নটা কি? রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? তো রাষ্ট্রপতির এরশাদের নীতি তো বহু কিছু, সবটাকেই সমাধান করেন কিনা এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হচ্ছে। তৃতীয় গণভোট 15ই সেপ্টেম্বর 1991 সালে বেগম খালেদা জিয়ার আমলে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় ফর্ম, পার্লামেন্টারি ফর্মে আসার সময় আরেকটা গণভোট হয়। সেখানে প্রশ্ন কি? সেখানে প্রশ্ন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল 1991 এর রাষ্ট্রপতির কি সম্মতি দেওয়া উচিত কি না। তো দ্বাদশ সংশোধনী বিলে কি আছে? দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বাংলাদেশের সাধারণ জনগণ জানে? এটা জানা সম্ভব? আমাদের মতো উকিল মুক্তার রাজনৈতিক দলের লোকেরা না জানা সম্ভব। বাকি তেতুলিয়া, টেকনাফে, কোথায় কোন গ্রামের মহিলা সে কি জানে দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বা কি নাই? তাহলে প্রথম গণভোটের প্রশ্নটা ব্যাগ, দ্বিতীয় গণভোটের প্রশ্নটা আরো ব্যাগ, তৃতীয় গণভোটের প্রশ্নটা আরো স্পষ্ট, চতুর্থ গণভোট হলো যা আমরা করলাম। এইটার প্রশ্নটা দেখেন। এটার প্রশ্নটা কি? এটার প্রশ্নটা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন বর্ণিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? 1, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে, আপনি কি এর সাথে একমত? 2, আগামী জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, একটা উচ্চ কক্ষ হবে, একটা নিম্ন কক্ষ হবে। উচ্চ কক্ষের সদস্য হবে 100 জন। 100 জনের ভিতরে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হবে, আপনি কি একমত? 3, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন সহ বেশ কয়েকটি বিষয়ে আপনি কি একমত? জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলি তার ইচ্ছা অনুযায়ী করবে। আচ্ছা, এই যে 4টা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনালাম, একটা হলো 1977 সাল, একটা হলো 1985 সাল, একটা হলো 1991 সাল, একটা হলো 2026 সাল। এই 4টা প্রশ্নের ভিতরে 26 সালের গণভোটের প্রশ্নটা সবচাইতে সুস্পষ্ট আকারে জিজ্ঞাসা করা হয়েছে। কোথায়? আপনারা যে গণভোটের আয়োজন করেছিলেন সেখানে বলেছেন কি? মেজর জিয়া রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে কি আপনি একমত? এটা কোনো সুস্পষ্ট প্রশ্ন হলো? 85 সালে এরশাদ সাহেবের সঙ্গে গৃহীত সকল নীতি পদ্ধতির সঙ্গে একমত, এটা কি সুস্পষ্ট প্রশ্ন হলো? 91 সালে দ্বাদশ সংশোধনীতে গৃহীত সংবিধানের বিলের সাথে আপনি একমত কি না স্পষ্ট হলো? নাকি তত্ত্বাবধায়ক সরকার আপনি মানেন কি মানেন না এটা স্পষ্ট হলো না? তাহলে যে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে, আমি খুব অবাক হই এদের আর্গুমেন্ট দেখে। এদের আর্গুমেন্টারি ক্যাপাসিটি ইজ ভেরি পুয়ার। কেন জানেন? এখন আমরা যদি বলি বিএনপির 31 দফা না বুঝে জনগণ দানের শেষে ভোট দিয়ে দিয়েছে, কি হবে? কথাটার উত্তরটা কি হবে? এই 4টা প্রশ্নের উত্তর ব্যালটে ছিল না? 4টা প্রশ্ন, এই 4টে প্রশ্ন আমরা যদি না বুঝে জনগণ ভোট দিয়ে দিয়েছে আর্গুমেন্ট করেন, তাহলে 31 দফা জনগণ বুঝে ভোট দিচ্ছে আপনাদের? তাহলে বোঝা যাচ্ছে এই গণভোটের সোর্স হলো সংবিধান, গণভোটের সূচনাকারী হলো বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি।
এখন তারা কি পারবেন এটা করতে? অতীতে যখনই অমান্য করেছেন তখনই ক্রাইসিস হয়েছে। আমি দেখাচ্ছি আপনাকে কোথায় ক্রাইসিস হয়েছে। বড় ধরনের ক্রাইসিসের জন্ম হয়েছে কখনো সাংবিধানিক ক্রাইসিস, কখনো পলিটিক্যাল ক্রাইসিস। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন হয় তার আগে 3 জোটের রূপরেখা হয়। এই 3 জোটের রূপরেখা 91 সালে ক্ষমতায় আসার পরে তারা বেমালুম ভুলে গেছে। 91 সালে এসে একটা গণভোটের আয়োজন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসছে। এইটা পরবর্তীতে না মেনে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম কন্টিনিউ না করার কারণে যে সংকটের তৈরি হয়েছিল 1996 সালে একটা সেইম ইলেকশন করে এই সংকট থেকে বের হয়ে গিয়ে 96 সালেই মাত্র 15 দিন সংসদে থেকে গভীর রাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ করে ওই সংকট থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে হয়েছে। তা আপনারা আবার করবেন এটা? আবার গভীর রাতে পার্লামেন্ট বসিয়ে আরেকটা গণভোটের রায় মানার চেষ্টা করবেন? আশ্চর্য ব্যাপার। ওই সময় কি হয়েছিল জানেন? বাংলাদেশের ইতিহাসে সময় শেষ না আছে, বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্ট বয়কট নামে একটা কেস আছে, পার্লামেন্ট বয়কট কেস। যখন মাগুরাতে উপনির্বাচন হলো, খুবই বাজে উপনির্বাচন হলো, সকলে আন্দোলন করলো। আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি পার্লামেন্ট থেকে বয়কট করলো। পার্লামেন্ট বয়কট করে পার্লামেন্টে গেল না। 90 দিন পার হয়ে গেল। বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স চালু করলেন। রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন 90 দিনের বেশি ওনারা পার্লামেন্টের বাইরে আছেন, ওনাদের পার্লামেন্ট সদস্য আছে কি নাই। এটাকে বলে পার্লামেন্ট বয়কট কেস। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম রেফারেন্স। ওই রেফারেন্সে প্রথম উত্তর এসে সকলেই বয়কট করলো, ক্রাইসিস হলো, আন্দোলন হলো, কিন্তু একটা নির্বাচন হলো, কেউ পার্টিসিপেট করলো না। অবশেষে রেজাল্ট কি হলো? তত্ত্বাবধায়ক সরকার আপনারা গভীর রাতে পাশ করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পান নাই। দ্বিতীয় গণভোট 1985 সালে যে গণভোট অনুষ্ঠিত হয়, এরশাদ সাহেব করেন, এটাতেও তেমন কোনো পার্টিসিপেশন ছিল না, কেউ অংশগ্রহণ করে নাই, একতরফা গণভোট, কিন্তু অনেক ভোট কাস্ট দেখানো হয়। অবশেষে সেই ভোটে কি হয়? শেষ পর্যন্ত 90-এর গণ অভ্যুত্থান হয় এবং এরশাদ সাহেব বাধ্য হন চলে যেতে। আবার 1991 সালে বেগম খালেদা জিয়া এসে যে গণভোট করেন, ওই গণভোটের রায় মেনে নিয়ে তারা পার্লামেন্টারি গভর্নমেন্ট চালু করে। কিন্তু সেখানেও 91 সালে এসে 96 সালে এই সিস্টেমটা ঠিক রাখতে পারেন নাই। সবচেয়ে ওই সমস্ত জায়গায় পরবর্তীতে আমূল পরিবর্তনের সূচনা হয়েছে। রিসেন্টলি যে সমস্ত জায়গায় জনগণ তার মত প্রকাশ করেছেন, সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করেছেন। ইলেকশন সিস্টেমেটিক ওয়েতে মত প্রকাশ করে, কিন্তু গণ অভ্যুত্থানে সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করে, বিপ্লবে সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করে। এগুলো মিশরে করেছেন, এগুলো ফ্রান্সে করেছেন, এগুলো আমাদের আশেপাশের দেশগুলোতেও করেছেন। শ্রীলঙ্কাতে হয়েছে, নেপালে হয়েছে, ভিন্ন কায়দায় ভিন্নভাবে মত প্রকাশ করেছে। এখন প্রশ্ন, এই গণভোটের লেজিটিমেসি কি? গণভোটের রুটটা কোথায়? আমাদের দেশের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এখনকার সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে এই সংবিধানটা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। আর রাষ্ট্রটা কি? রাষ্ট্রটা হলো বাংলাদেশে কি একক, স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র।